দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। বিশ্বজুড়ে শ্রমিক নেতা, শ্রম অধিকার কর্মী এবং সংগঠনগুলোর বিরুদ্ধে যারা হুমকি এবং ভয়ভীতি প্রদর্শন করবে তাদেরকে জবাবদিহিতায় নেবে যুক্তরাষ্ট্র। এজন্য নিষেধাজ্ঞা, বাণিজ্যিক শাস্তিমূলক ব্যবস্থা এবং ভিসা নিষেধাজ্ঞার মতো ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। এক বার্তায় এই কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বলেন, শ্রমিক অধিকার সুরক্ষায় সরকার, শ্রমিক, ট্রেড ইউনিয়ন, নাগরিক সমাজ এমনকি বেসরকারি খাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ রাখবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভিডিও বার্তায় বাংলাদেশি গার্মেন্টস শ্রমিক ও অধিকার কর্মী কল্পনা আক্তারের কথা তুলে ধরেন। তিনি বলেন, কল্পনা বেঁচে আছেন কারণ তার পক্ষে অবস্থান নিয়েছিল মার্কিন দূতাবাস। বিশ্বজুড়ে শ্রমিক ইউনিয়নের নেতা, শ্রমিক অধিকারের পক্ষের কর্মী, শ্রমিক সংগঠনগুলোর বিরুদ্ধে যারা হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করবে তাদেরকে জবাবদিহিতায় নেবে যুক্তরাষ্ট্র। এজন্য তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, বাণিজ্যিক শাস্তিমূলক ব্যবস্থা ও ভিসা নিষেধাজ্ঞার মতো ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান বাস্তবতায় অর্থপূর্ণ সংলাপ সম্ভব নয় জানিয়ে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠির জবাব দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সন্ধ্যায় ঢাকার মার্কিন দূতাবাসের অ্যাক্টিং ডেপুটি চিফ অফ মিশন আর্টুরো হাইসেন্সের কাছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষ থেকে চিঠি হস্তান্তর করা হয়। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত এমপি এই চিঠি হস্তান্তর করেন। চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আওয়ামী লীগ কয়েক মাস ধরে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে নিঃশর্ত সংলাপের জন্য দরজা খোলা রেখেছিল। বিএনপি এই জাতীয় সংলাপের পূর্ব শর্ত হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পদত্যাগের ওপর অনড় থাকায় সংলাপ হয়নি। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের তফসিল ঘোষণা ইস্যুতে প্রশ্নের মুখোমুখি হন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, নির্বাচনের তারিখ চূড়ান্ত হলেও বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। রাজনৈতিক দলগুলোকে সহিংসতা পরিহারের আহ্বান জানান তিনি। আবারও জানান, বাংলাদেশের নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। এ সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকিকে উদ্বেগ প্রকাশ করে ম্যাথিউ মিলার। বাংলাদেশের জনগণ যা চায় যুক্তরাষ্ট্র সেটাই চায়। শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন কাম্য। বাংলাদেশের একক কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমরা সব পক্ষকে সহিংসতা এড়িয়ে চলার এবং সংযত থাকার আহ্বান জানাচ্ছি। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে সবাইকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানাই আমরা। যুক্তরাষ্ট্রের কোনো কথা জনগণের জন্য ভালো হলে তা গ্রহণ করা হবে, তবে কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে তা করতে দেয়া হবে না, এমনটি সাফ জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। প্রবাসী সাংবাদিকরা জোর করে আমেরিকাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলতে বাধ্য করছে অভিযোগ করেছেন মন্ত্রী। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক চ্যারিটি বাজার মেলার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। পরে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। বলেন, আওয়ামী লীগ সংলাপে ভয় পায় না, কারণ আওয়ামী লীগ কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে না। আমরা নির্বাচন চাই, নির্বাচন আমরা বাধাগ্রস্ত করতে কাউকে দেব না। আর এই নির্বাচন সুন্দর সুষ্ঠু হওয়ার জন্য যদি কোনো বন্ধু রাষ্ট্র আমাদের সহায়কের ভূমিকা পালন করে, উইল ওয়েলকাম দেম। তো আমেরিকা বিভিন্ন রকম বলছে, তারা কিন্তু অ্যাকশন সবসময় বলছে, তারা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। মন্ত্রী অভিযোগ করেন, প্রবাসী সাংবাদিকরা যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে বাধ্য করছে। তারাই বলেছে, আমরা কোনো দলের না, আমরা কোনো দলকে আপনার কি করি না, এই সাপোর্ট দেই না, সব দলই আমাদের কাছে সমান। তারপরেও এই বাঙালি সাংবাদিকরা জোর করে টেনে তাদের আমাদের এই ডোমেস্টিক ইস্যুতে ইনভলভ করার প্রচেষ্টা। এই জন্যে এটা দুঃখজনক, এটা খুবই দুঃখজনক যে আমাদের লোকেরাই আমাদের দেশের ধ্বংস করার জন্য বড় এক পায়ে দাঁড়িয়ে। আমি আমার অপোজিশন কিংবা অন্যান্য আপনাদেরও জিজ্ঞেস করি যে দেশটা আপনাদের, আমাদের সবার। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা গাজার মানবাধিকার লঙ্ঘন নিয়ে চোখ মুখ বন্ধ করে রেখেছে কেন, সেই প্রশ্নও তোলেন পররাষ্ট্রমন্ত্রী। আপনাদের চোখ মুখ সবগুলো অন্ধ কেন যখন গাজায় এই ক্যাপটিভ লোক ইনডিসক্রিমিনেট কিলিং? আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।
তফসিল ঘোষণার পরও বাংলাদেশ নিয়ে দিল্লির একই অবস্থান রয়েছে বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। বৃহস্পতিবার আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, জনগণই দেশটির ভবিষ্যৎ নির্ধারণ করবে। Our position on what is developing Bangladesh has been নির্বাচনের তফসিল ঘোষণার পরেও বাংলাদেশ ইস্যুতে অবস্থান পরিবর্তন হয়নি ভারতের। আমরা এর আগেও বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের অবস্থান তুলে ধরেছি। এটি এমন একটি বিষয় যেখানে বাংলাদেশের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে। প্রবাসী গিয়ে ভাগ্য পরিবর্তনের অনন্য এক নজির গড়েছেন জয়পুরহাটের আক্কেলপুরের প্রকৌশলী আমিনুর ইসলাম। ওমানে গিয়ে কেবল নিজের নয়, বদলে দিয়েছেন আক্কেলপুরের অনেক দরিদ্র বেকার যুবকের ভাগ্য। বিনা খরচে বা নামমাত্র খরচে শ্রমিক নিয়ে ওমানে নিজের কনস্ট্রাকশন ফার্মে কাজ দিয়েছেন আমিনুর, যাতে বদলে গেছে দারিদ্র্য কবলিত এলাকার চিত্র। বিস্তারিত আব্দুল আলিমের রিপোর্টে। জয়পুরহাটের প্রত্যন্ত গ্রাম গণিপুর। একসময়ের দারিদ্র পীড়িত এই জনপদে বাড়ছে ইট কাঠের বাড়ি। দূর হয়েছে অনেক পরিবারের অর্থনৈতিক দুরবস্থা। বেকার যে ছেলেরা ছিল পরিবারের বোঝা, তারাই এখন হাল ধরেছেন সংসারের। যার কারণে ভাগ্য ফিরছে গ্রামবাসীর। তিনি গণিপুরেরই সন্তান আমিনুর ইসলাম। ওমানে বসবাসরত এই ব্যবসায়ী বিনা খরচে প্রবাসে নিচ্ছেন গ্রামের বেকার ও দরিদ্র যুবকদের। নিজ গ্রামের অন্তত 30 জন স্বাবলম্বী হয়েছেন তার মহানুভবতায়। বিদেশ যাওয়ার আগে আমাদের অবস্থাটা খুব খারাপ ছিল, বিদেশ যাওয়ার পর অনেকটা ভালো হয়েছে। এই এলাকার থেকে এই যে 15-20টা ছেলে নিয়ে যায়, এদের ফ্যামিলিতে এত ডেভেলপ করেছে যারা মানে অভাবনীয় আর কি। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডুয়েট থেকে পাশ করা আমিনুর ইসলাম 2009 সালে পাড়ি জমান ওমানে। দেশটিতে গড়ে তোলেন ভবন নির্মাণ প্রতিষ্ঠান। আমিনুরের সহায়তায় ওমান যাওয়া যুবকরা কাজ করেন তার প্রতিষ্ঠানে। আমার স্যার আমাকে অল্প খরচে নিয়ে আসছে, এতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আগে আমার পরিবারের আর্থিক অবস্থা অনেক দুর্বল ছিল, এখন বর্তমানে সচ্ছলাচল আছে। এখানে আসে আমার খুব কর্মসংস্থান ভালো হয়েছে এবং খুব ভালোভাবে আছি। আমিনুরের দাবি, শখ থেকেই এই কাজ করেন তিনি। দেশের জন্য সুনাম বয়ে আনার পাশাপাশি বেকারদের কর্মসংস্থান গড়ে তোলায় লক্ষ্য তার। ছেলের এই মানবিক কাজে গর্বিত তার বাবাও। যাদেরকে এখানে নিয়ে এসেছি প্রত্যেকেই খুব গরিব এবং অসহায় ফ্যামিলি থেকে এসেছে। তাদেরকে আমি টাকা ছাড়া এখানে নিয়ে এসে চাকরি, থাকা, খাওয়ার খুব সুব্যবস্থা করি। আমার কোম্পানির প্রত্যেকটা ছেলে এবং শ্রমিকেরা বৈধভাবে বাংলাদেশে রেমিটেন্স পাঠায় এবং আমি তাদের পরিবারের সবার সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তাদের বর্তমান পারিবারিক অর্থনৈতিক সচ্ছলতা খুবই ভালো। যাদের কোনো করে খাওয়ার মতন বাংলাদেশে কোনো সংস্থা ছিল না, এই ছেলেগুলো ওখানে যায়, মোটামুটি খুব ট্যাবলিস্ট হয়েছে। আমরা যেটা দেখতেছি মোটামুটি সচক্ষে। প্রকৌশল বিদ্যায় পড়াশোনা শেষ করে 2009 সালে দেশের বাইরে অর্থাৎ মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ওমানে পাড়ি জমান এই গণিপুর গ্রামের সন্তান আমিনুর ইসলাম। তার চিন্তাভাবনাই ছিল গ্রামের বেকারত্ব দূর করা এবং অর্থনীতিকে চাঙ্গা করা। সেই স্বপ্ন পূরণে তিনি সেখানে ব্যবসা শুরু করেন। বর্তমানে তার কোম্পানিতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রায় 3 শতাধিক মানুষ কাজ করছেন। আর গণিপুর থেকে সেখানে পাড়ি জমিয়েছেন প্রায় 25 থেকে 30 জন। আমিনুরের চিন্তা চেতনায় ছিল এই গণিপুর গ্রামকে তথা আক্কেলপুর এবং সারা দেশের মানুষের মধ্যে একটা বেকারত্ব দূর করার চিন্তা চেতনা। বর্তমানে তিনি অনেকটাই সফল হয়েছেন। আব্দুল আলিম, যমুনা নিউজ, জয়পুরহাট। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনের অভিযোগে আটক হয়েছে বাংলাদেশি সহ 377 জন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানায় দেশটির অভিবাসন বিভাগ। সড়ক পরিবহন বিভাগের সহায়তায় দেশের 2টি ইমিগ্রেশন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তী তদন্তের জন্য আটককৃতদের দেশটির সেলাঙ্গর সিমুলনিয়া ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে। আটককৃতদের মধ্যে বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কা নাগরিক রয়েছে। তাদের বেশিরভাগই নারী। বিবৃতিতে অবৈধ অভিবাসীদের না দিতে কঠোরভাবে নিষেধাজ্ঞা করা হয়। কেউ কাজ দিলে ইমিগ্রেশন আইনের আওতায় ওই নিয়োগকর্তাকে গ্রেফতার করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। বাহরাইনের যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান স্বরূপ মোবাইল কোম্পানি WLL এর 3য় শাখা। দেশটির আলী শহরে রামলি শপিং মলে আয়োজন করা হয় অনুষ্ঠানের। ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির নেতারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন দূতাবাসের তৃতীয় সচিব মোহাম্মদ তাসির উদ্দিন, বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ মিজানুর রহমান সহ অন্যান্যরা। আমাদের বাংলাদেশ বিজনেস ফোরামের অন্যতম সদস্য জিয়াউর রহমান জিয়া ভাইয়ের 3 নম্বর শোরুম উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ এম্বাসি, বাংলাদেশ কমিউনিটি এবং অন্যান্য যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলকে আমার জিয়া ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমার বিজনেস উদ্বোধনী অনুষ্ঠানে আগত বাংলাদেশ এম্বাসির কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ সবাই উপস্থিত হওয়াতে আমি আনন্দিত এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই আমার ব্যবসার জন্য দোয়া করবেন। যুবলীগের 51তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। ওল্ডহ্যামের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সভার আয়োজন করে যুক্তরাজ্য যুবলীগ ওল্ডহ্যাম শাখা। সভায় সভাপতিত্ব করেন ওল্ডহ্যাম যুবলীগের সভাপতি সৈয়দ সাদেক আহমদ। সাধারণ সম্পাদক মোশাহিদ আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ওল্ডহ্যাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জিল খান। সভায় বক্তারা বলেন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে যুবলীগ। একই লক্ষ্যে আগামীতে আরও পরিশ্রম করবে সংগঠনটি। এ সময় আরও ছিলেন আজিজুর রহমান দারা, দুলাল মিয়া, শাহিনুর ইসলাম এবং সাদিকুর রহমান সহ অন্যান্যরা। মালদ্বীপের 8ম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মোহাম্মদ মুইজ্জু। নতুন প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি মুতাসিম আদনান। অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ লতিফও শপথ নেন। রিপাবলিকান স্কোয়ারে অনুষ্ঠিত গণমজলিসের বিশেষ অধিবেশনে শপথ গ্রহণ করেন তারা। এ সময় মালদ্বীপে বিদেশি সেনাবহরের কোনো স্থান হবে না বলে আবারও স্পষ্ট জানিয়ে দেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। দেশ থেকে ভারতীয় সামরিক বাহিনীকে উৎখাত করা হবে। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। এদিকে বিদ্রোহীদের প্রতিরোধের মুখে প্রশাসনকে জরুরি অবস্থার প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। নির্দেশনায় দেশটির সব সরকারি কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর বর্তমান এবং অবসরপ্রাপ্ত সদস্যদের জরুরি পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, শীঘ্রই বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করতে মিয়ানমার সরকার দরকার, যে কারণে এই ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। গাজায় আল শিফা হাসপাতাল প্রাঙ্গণে আবারও হামাসের টানেল এবং অস্ত্র খুঁজে পাওয়ার দাবি জানিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার নতুন ভিডিও এবং ছবি প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী IDF। ইসরায়েলের দাবি, হাসপাতাল প্রাঙ্গণে পাওয়া গেছে হামাসের একটি অস্ত্র বোঝাই গাড়ি, যেখান থেকে বিপুল অস্ত্র এবং গোলা বারুদ জব্দ করা হয়েছে। তেল আবিবের অভিযোগ, আল শিফা হাসপাতালের নিচেই রয়েছে একটি টানেল, যা থেকে বিভিন্ন অভিযান পরিচালনা করতেন হামাস কমান্ডাররা। এরই মধ্যে টানেলটি ধ্বংস করা হয়েছে দাবি ইহুদি সেনাদের, যদিও ভিডিওর সত্যতা নিয়ে রয়েছে প্রশ্ন। এর আগে বুধবার আরেকটি ভিডিও প্রকাশ করে হামাস, যেখানে আল শিফা হাসপাতালে হামাসের বিপুল অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাওয়ার দাবি করা হয়। আল শিফা হাসপাতালে অস্ত্র বা কন্ট্রোল রুম থাকার অভিযোগ প্রত্যাখ্যান করল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংবাদ সম্মেলনে হামাস প্রতিনিধি ওসামা হামদান দাবি করেন, যেসব অস্ত্র দেখানো হচ্ছে সেসব আল শিফা হাসপাতালে ছিল না। তিনি বলেন, গাজার কোনো হাসপাতালে চিকিৎসা ব্যতীত অন্য কোনো কাজে ব্যবহৃত হয় না। ইসরায়েল মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি। তাদের কয়েকদিন অবরুদ্ধ করে রাখার পর বুধবার থেকে গাজার আল শিফা হাসপাতালের ভেতরে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। দেশটির অভিযোগ, আল শিফা হাসপাতালকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে হামাস। ওইসব অস্ত্র আল শিফায় ছিল না। এই হাসপাতালে হামাসের কোনো কন্ট্রোল রুমও নেই। চিকিৎসা ছাড়া অন্য কোনো ব্যবহারের ক্ষেত্রে আমরা সবসময় হাসপাতাল এড়িয়ে চলি। এর আগে আল কুদস হাসপাতাল নিয়েও মিথ্যাচার করেছে ইসরায়েল। বিশ্ববাসী দেখছে কিভাবে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে লাগাতার মিথ্যাচার করে যাচ্ছেন নেতানিয়াহু। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।